এমপি আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ে কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি, ঢাকায় ৩ জন ৮ দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয় তাদের এত অপকর্ম, দাবি বিএনপির। বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে রেমাল, আগামীকাল দুপুরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার ধারণা আবহাওয়া অফিসের। আরও চড়েছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে ফের অস্বস্তি, কিছুটা কমতির দিকে মুরগি, মোটা চাল এবং সবজির দাম। বহুতল ভবনে ঘুরে দাঁড়াবে আগুনে পোড়া বঙ্গবাজার, কাল ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ৩ বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। এমপি আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে সাথে নিয়ে ভারতের কৃষ্ণমাটিতে কলকাতা সিআইডি। এদিকে এই হত্যার ঘটনায় ঢাকায় নিখোঁজ মামলা এবং কলকাতায় হত্যা মামলায় ৪ জনকে রিমান্ডে নিয়েছে দুদেশের পুলিশ। ঢাকার সিএমএম আদালত ৩ জনকে ৮ দিনের রিমান্ড দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বারাসাত জজ কোর্ট কসাই জিহাদকে দিয়েছে ১২ দিনের রিমান্ড। এদিকে এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলা শিলাস্তি কান্নায় ভেঙে পড়েন আদালতে, নির্দোষ দাবি করেছেন নিজেকে। বিস্তারিত থাকছে ফরুক বাবুর রিপোর্টে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সাথে ছিলেন সহযোগী ফয়সাল ও শিমুল ভুইয়া, কিন্তু সেখান থেকে জীবিত ফেরা হয়নি আনারের। ফুটেজ বলছে ১৩ মে দুপুর ২টা ৫১ মিনিটে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। দরজা লক করে অন্যরা বেরিয়ে গেলেও দেখা যায়নি আনারকে। এমপি আনারকে হত্যার অভিযোগে শুক্রবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। তার দেয়া তথ্যে গোয়েন্দারা জানান এ হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। তার নির্দেশেই তিনি সহ ৪ জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর সত্যি সত্যি কসাইয়ের কাজই করেন জিহাদ। এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করেন। এরপর পরিচয় নষ্ট করতে মাংসকে কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। এদিকে এমপি আনার নিখোঁজের ঘটনায় গত বুধবার গ্রেপ্তার হওয়া ৩ আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশ। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত অভিযুক্ত আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে ৮ দিনের রিমান্ড দেন। অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। আদালতে তোলার পর শিলাস্তি রহমান কান্নায় ভেঙে পড়েন। তার পক্ষে আইনজীবী না থাকায় নিজেই আদালতকে বলেন, ওই বাসায় আমি ছিলাম, তবে ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলতে শিলাস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্তের বিষয় বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি 164 করে যাকে প্রোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আইনে কি তার আইনগত শাস্তি হবে না, তাহলে সাক্ষী হিসেবে তাকে নিলে মামলাটা বরং শক্ত হবে। বাবার হত্যাকারীর বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনা প্রধান কিংবা আইজিপি অপরাধী যত প্রভাবশালী হোক না কেন সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, কেউ অপরাধ অপকর্ম করতেই পারে, সরকার শাস্তি দেওয়ার সৎ সাহস দেখিয়েছে কিনা সেটি দেখার বিষয়। নির্বাচন এবং আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বেসামাল, এমন মন্তব্য করেছেন তিনি। দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি। রিপোর্ট করছেন তাইমুর রশিদ।
23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল শেখ হাসিনা। অপরাধ করলে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি তার। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিয়েছি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। আব্দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মানসিক ট্রমা এখন ভয়াবহ পর্যায়ে। দাবি করেন, এই সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সহ নিরীহ কেউ হয়রানির শিকার হননি, তবে অপরাধ করলে ছাড় নেই। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতি। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল। এর আগে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাদা চামড়ার কারা আলাদা রাষ্ট্র করতে চায় তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব দাবি জানান। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় দুদু আরও বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছেন তা বলতেই হবে। এর সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে তিনি দাবি জানান। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনা প্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমেরিকা থেকে, এটি দেশের জন্য, একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুজনেই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করেছে বলে অভিযোগ করেছেন তারা আরও বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবেন। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার, জনগণের হাতে ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেন। ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় বিএনপি জামায়াতকে কাপুরুষ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা ইসরায়েলের এবং নেতানিয়াহুর দোসর বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত ইসলামের নামে মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে একটি কথাও বলে না। কেউ কেউ অখুশি হবেন বলেই দল দুটো এই ইস্যুতে কথা বলে না বলে ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেছেন। অভিযোগ করেন, একটি ইসলামী দলের পীর সরকারের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করলেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না। এদেরকে চিনে রাখার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনে বাংলাদেশে পূর্ণ সমর্থন আছেন বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে।
তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। বঙ্গোপসাগর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। কাল দুপুরে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। রূপ নিলে এর নাম হবে রেমাল। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রেমালের গতিপথ পরিবর্তন হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই আসতে পারে। ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতি বেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা নেই। খুলনা থেকে পটুয়াখালী, খেপুপাড়ার মাঝামাঝিতে আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় উপকূল সহ দেশের বিভিন্ন জায়গায় নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম। পেঁয়াজ, আদা এবং রসুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম এখন নিম্নমুখী। রিপোর্ট করছেন মাইনুল শোভন। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে কয়েক সপ্তাহ রাজধানী সহ সারা দেশের বাজারগুলোয় অস্থিতিশীল ছিল ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সোনালী মুরগির জাত সপ্তাহান্তে কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি 5 থেকে 10 টাকা কমে বর্তমান দাম 220 টাকা। সামনে আরো দাম কমবো, সামনে কুরবানি ঈদ না, সামনে একটু দাম কমবো। আমার মনে হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এবং আমার মনে হয় সরকারের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়, ওনারা চেষ্টা করছেন, চালাচ্ছেন। যদিও গরুর মাংসে আবারও সেই অস্বস্তি। হাতে গোনা কিছু জায়গায় 750 টাকায় মিললেও বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে 800 টাকায়। মুরগির ডিমের দাম নতুন করে না বাড়লেও এখনও সেই বাড়তি দামে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডজন কিনতে এখনও গুনতে হচ্ছে 150 টাকা। কাছে কিনা তো খাওয়া সম্ভব না। এখন ধরেন ডিম এই থাকে 100 টাকা, 120 টাকা ডজন থাকে, এখন আমার 160 টাকা ডজন হয়ে গেছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি করা আদা আর রসুনে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সেই সাথে দেশি পেঁয়াজেরও অযৌক্তিক দাম ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে। রসুনে 15 টাকা, আদা 20 টাকা করে বাড়ছে কেজি প্রতি। এগুলো বাইরের, বাংলাদেশি না। আদাটা বাইরের। বেতন পাইতে শেষ হয়ে যায়। 30,000 টাকা কিছু হয় না এখন ঢাকা শহরে। ঠিক আছে, এ হচ্ছে ঢাকার পরিস্থিতি। বেশিরভাগ জাতের মাছের দাম নতুন করে বাড়েনি, যদিও ইলিশ, রূপচাঁদার পাশাপাশি খাল বিলের মাছের দামও বেশিরভাগ মানুষের নাগালের বাইরে। অনেক দাম বাবা, শৈল মাছ ধরা যায় না। সরকার কিছু মনে হয় না করে, কারণ কোনো জিনিসেরই দাম কম না। আমদানি বেশি হয়ে গেলে বাবার দাম ঠিক হয়ে যাবে আগের মতন। সরবরাহ বাড়ায় কেবল পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। তবে অন্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় স্বস্তির খুব একটা সুযোগ নেই। পটল 50 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, বটবুটি 80 টাকা কেজি, টমেটো টকটা 100 টাকা, আর মিষ্টিটা 80 টাকা, ফুলকপি 50 টাকা পিস, লাউ আছে 60 টাকা পিস, ঝিঙ্গা, দুন্দুল, চিচিঙ্গা 50 টাকা 60 টাকা কেজি। মিনিকেট, নাজিরশাইল সহ বেশিরভাগ চালের দাম স্থিতিশীল। তবে মোটা জাত এক সপ্তাহের ব্যবধানে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 48 টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হওয়া বঙ্গবাজারে শেষ পর্যন্ত নির্মাণ হতে যাচ্ছে বহুতল আধুনিক বিপণী বিতান। শনিবার নির্মাণ কাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবাজারের মতো বড় অবকাঠামো নিয়ে ধোঁয়াশা তৈরি করা হলেও সবই নির্মাণ করা হবে। আর ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী 3 বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়া হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। সেদিন নগরবাসীর সকাল হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে। গেল বছরের 4 এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে সময় লাগে প্রায় 75 ঘন্টা। আর সেই সময়ে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের সব স্বপ্ন ও জীবিকার অবলম্বন।
চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা হচ্ছে 10 তলা বহুতল আধুনিক বিপণী বিতান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরা মার্কেটের সেই স্থানেই নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলকের মোড়ক উন্মোচন করবেন। শুক্রবার বিকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এবং দেখেন 1 বছরের মধ্যে আমরা সকল নকশা এবং দরপত্র সম্পন্ন করে ফেলছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল যখন এটা ভিত্তিপ্রস্তর দিয়ে দিবেন, ফলক উন্মোচন হবে, এখানে অনুষ্ঠান স্থল উনি ত্যাগ করার পরেই আমরা কাজ শুরু করে দেব। না, আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য কাজ করেন এবং সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির যখন কাজ করেন তখন ঢাকার উপকণ্ঠে এরকম একটি বঙ্গবাজার যেখানে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে অর্থবিত্ত রুজি রোজগার করেন, তাদের এই বিষয়ে কেন উনি বিবেচনা নেবেন না? এরকম দুয়াশা থাকার কোনো কারণ নেই। আমাদের প্রত্যেকটি অবকাঠামোর ব্যাপারে দুয়াশা ছিল, বাস্তবায়িত। এ সময় প্রশ্ন ছিল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কতদিনের মধ্যে দোকান বুঝে পাবেন? ইচ্ছা রয়েছে, পরিকল্পনা রয়েছে যে 3 বছরের মধ্যেই আমরা উন্মুক্ত করে হস্তান্তর করে সকল ব্যবসায়ীদের হাতে এই মার্কেট, এই বিপণী বিতান তুলে দেব। একই সময় আরও 2টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিশিয়ালকেও স্মার্ট হতে হবে। সকালে দিনাজপুর আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, সংবিধানে অধিকার পাওয়ার বিষয়ে যে কথা বলা আছে তা প্রতিষ্ঠা করতে প্রধান বিচারপতি থেকে সহকারী জজ পর্যন্ত সকলকেই কাজ করতে হবে। বাংলাদেশের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গেই আছে। সকল মানুষেরই আইনের অধিকার নেওয়ার অধিকার আছে। সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার নেওয়ার যে কথাগুলো বলা আছে সেইগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যারা বিচার বিভাগে কাজ করছি, আমার থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত সকলেই একই কাজে আমরা নিবৃত আছি এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে এবং জনগণের অধিকার, ন্যায়ের অধিকার, সেই অধিকারটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি, এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা একটি সামান্য পদক্ষেপ মাত্র। নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান মিলেছে সিলেটের কৈলাস টিলায়। সারা দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেওয়া হয় তার একটি এই কৈলাস টিলা 8 নম্বর কূপ। এই কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের 11 জানুয়ারি। 4.5 মাসে সফলভাবে খনন কাজ শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গ্যাসের প্রেসার সহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। তারা জানান, এই কূপ থেকে প্রতিদিন 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সড়ক সম্প্রসারণ এবং দুর্ঘটনার অজুহাতে ফের শতবর্ষী গাছ কাটার তোড়জোড় মেহেরপুর সড়ক এবং জনপদ বিভাগে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের আরও 1500 গাছ কাটার তালিকা পাঠানো হয়েছে জেলা পরিষদকে। আগের গাছ কাটা হলেও এখনও লাগানো হয়নি নতুন গাছ। মেহেরপুর থেকে তুহিন অরণ্যের পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। শতবর্ষী করই, মেহগনি, শিমুল, নিম সহ নানা জাতের গাছ ছিল মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কে। সেই সড়কের দুপাশ এখন ধুধু মরুভূমি। সড়ক প্রশস্তকরণে কাটা হয়েছে পুরানো গাছগুলো। এর রেশ কাটতে না কাটতেই আবারও গাছ কাটার তোড়জোড়। এবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে 1500 গাছ কাটা হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 1500 গাছ কাটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের শঙ্কা, আর বসবাসের উপযোগী থাকবে না মেহেরপুর, বাড়বে প্রাকৃতিক বিপর্যয়। গাছটা কেটে ফেলে তাহলে আমাদের অনেক সমস্যা, কারণ এই ধরনের বড় গাছ আমাদের এলাকাতে আর বেশি নাই। সবই এদেশের এমপি মন্ত্রীরা কেটে তারা নিজ নিজ এটা চলে গেছে। রাস্তায় গাছ চাইলে কত উপকার, রোদে আসি গাছতলা বসলো মানুষ, শান্তি পাইলো। বৃষ্টি হয় না, আর উপরে গাছ গাছ গেলে আল্লাহর গজব দিচ্ছে। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয়
সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। সরকার তার প্রয়োজনে কাটলে কাটুক, কিন্তু গাছ কাটার আগে তাদের গাছ লাগাতে হবে। সচেতনদের অভিযোগ, পকেট ভারী করতেই এসব গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। গাছ কাটার বিপরীতে একটি গাছও লাগানো হচ্ছে না। তাপ দেওয়ার কারণ মূল হচ্ছে এগুলো, অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে তাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে গাছ আমাদের গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। সড়কে দুর্ঘটনা এড়ানোর অজুহাত সড়ক ও জনপথ বিভাগের। তাদের দাবি, গাছগুলোর ডালপালা রাস্তার উপরে চলে এসেছে। এই গাছের জন্য কোনদিন ওই অ্যাক্সিডেন্ট হয় না। এই খরা তাপগুলো হচ্ছে, বৃষ্টি হয়েছে না এই গাছের কারণে, গাছগুলো সব নিধন করে হচ্ছে কেটে। গাছগুলো আরো আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেলে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জেলা পরিষদের দাবি, তাদের অনুমতি না নিয়েই সড়ক এবং বন বিভাগ প্রশাসনিক নির্দেশে গাছ কেটে উজাড় করে ফেলেছে। জেলা কর্তৃপক্ষ বন বিভাগের সাথে পরামর্শ করে রোডস অ্যান্ড হাইওয়ে বন বিভাগকে দিয়ে টেন্ডার করায় এই গাছগুলো কর্তন করছে। আমরা তাদেরকে আপত্তি করেছিলাম, তারা মামলাটা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দিয়েছে। এর আগে মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের জন্য প্রায় ৩,০০০ গাছ কেটে ফেলে সড়ক বিভাগ। লাগানো হয়নি নতুন কোনো গাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার ব্যবস্থাকে স্বীকৃতি দেয় না। এছাড়া ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো সমতা নেই। আইসিসির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইস্যুতে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এর আগে গেল সোমবার গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইসিসিতে আবেদন করেন সংস্থাটির প্রধান আইনজীবী করিম খান। এরপরই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আইসিসির বিরোধিতা করে সরব হয় ইসরায়েল, এতে বেশ ক্ষুব্ধ হন নেতানিয়াহু। সেই সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে করিম খানের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ 7 মাসে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 35,800 বেশি ফিলিস্তিনি নিহত হন। খেলার সংবাদ। ফিফার সাজায় দায় স্বীকার করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি। জরিমানার অর্থ শোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গুলশানের সরকারি বাসভবনে অবৈধভাবে দখলের অভিযোগে দুদকের মামলায় এমনিতেই ঝামেলায় আছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি। কাটাঘায় নুনের ছিটার মতো এবার যোগ হল ফুটবলে দুর্নীতির কলঙ্ক। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফার দেয়া অর্থের অনিয়মের কারণে সালাম মুর্শিদিকে 10,000 সুইস ফ্রাঁ অর্থাৎ প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনিয়মে ক্রয় এবং পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যে তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ এবং ভুয়া দলিল পরিবেশনের দেয়া হয়েছে এই শাস্তি। ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করবেন না সালাম মুর্শিদি, দিয়ে দেবেন জরিমানার অর্থ। ফিফার দেয়া সাজার প্রতিক্রিয়ায় সালাম মুর্শিদি জানান, ফিফার 3টি অভিযোগের 2টি তিনি খণ্ডাতে সক্ষম হয়েছেন। শেষ অভিযোগটির দায় স্বীকার করে তিনি বলেছেন, ক্রয় প্রক্রিয়ায় 4 জন স্বাক্ষরকারীর মধ্যে 2 জনকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে তিনি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সে কারণেই তাকে গুনতে হচ্ছে ন্যূনতম 10,000 সুইস ফ্রাঁ আর্থিক জরিমানা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। এমপি আনারের লাশের টুকরো খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ে কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি, ঢাকায় 3 জন 8 দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তাদের এত অপকর্ম, দাবি বিএনপির।
বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে রেমাল। আগামীকাল দুপুরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার ধারণা আবহাওয়া অফিসের। আরও চড়েছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে ফের অস্বস্তি, কিছুটা কমতির দিকে মুরগি, মোটা চাল এবং সবজির দাম। বহুতল ভবনে ঘুরে দাঁড়াবে আগুনে পোড়া বঙ্গবাজার। কাল ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। 3 বছরের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews এ সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavishnnews এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।